শুরুতে দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। স্বয়ং মুখ্যমন্ত্রী প্রস্তাব দিলে এবার রাজনীতিতে যোগ দিচ্ছেন এই জনপ্রিয় নায়িকা। বিএসএফকে সামলানোর জন্য আমি একাই যথেষ্ট, হুঙ্কার বিজেপি ব্যাটালিয়ন কর্তার। বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান। বাংলাদেশে নিখোঁজ হয়ে যাচ্ছে একের পর এক হিন্দু, ফিরছে লাশ হয়ে। ভলিবল টুর্নামেন্টে মালদহে চলল গুলি, ভাইরাল ভিডিও ঘিরে প্রবল শোরগোল। ওয়াকফ বিল নিয়ে বৈঠকে তুলকালাম, কল্যাণ সহ 10 জন এমপি সাসপেন্ড। ফের শুভেন্দু সুকান্ত দ্বন্দ্ব, তুমুল তরজা। বাংলাদেশের রাজনীতিতে নয়া ছাত্রদল, ভোট কবে, বড় ঘোষণা নির্বাচন কমিশনের। প্রতিদিন নিয়মিত সঠিক খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এবার আসছে বিস্তারিত খবরে। মালদার সুখদেবপুরের সীমান্ত টোপকে বিএসএফের ওপরে হামলার জন্য বাংলাদেশের গ্রামবাসীদের লেলিয়ে দিয়েছিলেন আগেই। এবার এক ধাপ এগিয়ে বিএসএফকে সবক শেখানোর হুমকি দিলেন বাংলাদেশ সীমান্ত রক্ষী বাহিনীর মহানন্দা ব্যাটালিয়নের প্রধান লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া। সীমান্তবর্তী বাখুরলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে গ্রামবাসীদের এক সভায় তিনি হুঙ্কার ছেড়ে বলেছেন, শেখ হাসিনা সরকার নেই দেশে, এখন আমরা এমন সরকারকে ক্ষমতায় বসাতে পেরেছি যে সরকার ভারতকে শত্রু হিসাবে মনে করে এবং বিএসএফের সঙ্গে চোখে চোখ রেখে লড়াইয়ের নির্দেশ দিয়েছে। আমি একাই বিএসএফকে সামলানোর জন্য যথেষ্ট, তবে আপনারাও প্রস্তুত থাকবেন, যখন ডাকবো তখনই যেন বিএসএফের বিরুদ্ধে লড়াইয়ে আপনাদের পাশে পাই। বিজেপির ব্যাটালিয়ন কর্তা গোলাম কিবরিয়ার ওই বক্তব্য শুনে গ্রামবাসীরা বিস্মিত হন। অতীতে বিজেপির কোনো কমান্ডের কণ্ঠে এমন হুঙ্কার শোনেননি তারা। গত কয়েকদিন ধরেই পশ্চিমবঙ্গের মালদার সুখদেবপুরে বিএসএফের কাঁটাতারের বেড়া নির্মাণে বাধা দেওয়ার ক্ষেত্রে প্রধান ভূমিকা পালন করে চলেছেন বিজেপির কমান্ডার গোলাম কিবরিয়া। এমনকি গত সপ্তাহে বিএসএফকে আক্রমণ করতেও গ্রামবাসীদের লেলিয়ে দিয়েছিলেন। ফলে দুই দেশের গ্রামবাসীদের মধ্যে সংঘর্ষ উত্তপ্ত হয়ে উঠেছিল সীমান্ত। বাংলাদেশি জঙ্গিদের রুখতে বিএসএফকে কাঁদানের গ্যাসের শো ফাটাতে হয়েছিল। বাংলাদেশ সেনা সূত্রে জানা গিয়েছে, মহানন্দা ব্যাটালিয়নের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া পাকিস্তানপন্থী সেনা অফিসার হিসেবেই পরিচিত। হিজবুত তাহরির নেতা তথা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোল্লা মোহাম্মদ ইউনুসের বিশেষ সহকারী মাহফুজ আলমের অত্যন্ত ঘনিষ্ঠ হিসাবে পরিচিত এবং কট্টর ভারত বিদ্বেষী। এমনকি বাংলাদেশ সেনাকে ঢাল করে জঙ্গি কাজকর্মে জড়িত মেজর জিয়ার অন্যতম সহযোগীও ছিলেন। বিনোদন জগতের সাথে রাজনীতির সম্পর্ক বহুদিনের। ইতিমধ্যেই রাজ্যের শাসক দল তৃণমূলের হাত ধরে রাজনীতিতে নাম লিখিয়েছেন বহু নামিদামি তারকা। গত বছরেই লোকসভা নির্বাচনের আগে একের পর এক তারকা নাম লিখিয়েছিলেন তৃণমূলে। সবাইকে অবাক করে দিয়ে ইতিমধ্যেই তৃণমূলের দাপুটে নেত্রী হয়ে উঠেছেন রচনা বন্দ্যোপাধ্যায়। তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে বহুদিনের সখ্যতা থাকলেও আজ পর্যন্ত সক্রিয় রাজনীতিতে নাম লেখাননি বাংলা সিনেমার আরও এক প্রথম সারির অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। মুখ্যমন্ত্রীর ডাকে রাজনীতিতে যোগ দেবেন ঋতুপর্ণা। তৃণমূলের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মঞ্চ আলোকিত করে উপস্থিত থাকতে দেখা যায় এই অভিনেত্রীকে, কিন্তু আজ পর্যন্ত রাজনীতির ময়দানে দেখা যায়নি তাকে। শোনা যায় অতীতে একাধিকবার অফারও গিয়েছে তার কাছে, কিন্তু যদি খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে রাজনীতিতে যোগদানের জন্য আহ্বান জানান, তখন কি করবেন? তাকেও কি তিনি মুখের উপর না বলতে পারবেন? সম্প্রতি চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারের উদ্যোগে আয়োজিত চুঁচুড়া উৎসবে হাজির হয়েছিলেন অভিনেত্রী। সেখানে সাংবাদিকদের এমন প্রশ্নের মুখে পড়েছিলেন ঋতুপর্ণা। তবে রাজনীতিতে আসার প্রশ্ন উঠতেই অভিনেত্রীর স্পষ্ট জবাব, আমি রাজনীতি থেকে বরাবরই দূরে থাকি, এই পেশা সম্পর্কে আমি কিছু জানি না, আমি আসলে একজন শিল্পী, তাই শিল্পী হিসেবেই থাকতে চাই। তারপরেই অভিনেত্রীর কাছে জানতে চাওয়া হয়, স্বয়ং মুখ্যমন্ত্রী যদি প্রস্তাব দেন তাহলে কি তার মুখের ওপরেও না বলতে পারবেন? উত্তরে অভিনেত্রী সাফ জানান, সেই উত্তর আমি মুখ্যমন্ত্রীকেই দেব। তবে মুখ্যমন্ত্রীর ডাকে ঋতুপর্ণা সত্যি রাজনীতিতে নাম লেখাবেন কিনা সেই উত্তর অবশ্য সময়ই দেবে। দীর্ঘদিনের অভিনয় জীবনের বাংলা সিনেমা প্রেমীদের বহু সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন ঋতুপর্ণা। সারা বাংলা জুড়ে অগণিত ফ্যান ফলোয়িংও রয়েছে তার। একটা সময় বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে একাই রাজ করেছেন তিনি। নিজের অভিনয় গুণে প্রথম সারির অভিনেত্রী হিসেবে বারবার দাগ কেটেছেন দর্শক মহলে। বয়সের সাথে সাথে বেড়েছে অভিনেত্রীর গ্ল্যামার, তবে এই বয়সে এসেও এখনও অভিনয় করছেন চুটিয়ে। সম্প্রতি চুঁচুড়া উৎসবে দর্শকদের অনুরোধে প্রসেনজিতের সাথে অভিনীত তার জনপ্রিয় সিনেমা অযোগ্য থেকে গান গেয়েছিলেন অভিনেত্রী।
ওয়াকফ সংশোধনী বিল নিয়ে যৌথ সংসদীয় কমিটির বৈঠকে ফের তুলকালাম কাণ্ড, জোর বিবাদ বাধে শাসক এবং বিরোধী সাংসদের মধ্যে। শুক্রবার ফের এক দফা তৃণমূলের শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন যৌথ সংসদীয় কমিটির প্রধান তথা বিজেপি নেতা নিশিকান্ত দুবে। তর্কাতর্কি এমন জায়গায় পৌঁছায় যে কল্যাণ ও মিমের ওএসি সহ 10 জন বিরোধী সাংসদকে এদিনের মধ্যে সাসপেন্ড করা হয়েছে। আগামী 27 জানুয়ারি পর্যন্ত বৈঠক মুলতবি রাখা হয়েছে বলে খবর। বিরোধী সদস্যদের অভিযোগ, বৈঠকে তাদের বক্তব্য শোনাই হচ্ছে না। তর্কাতর্কি এমন জায়গায় পৌঁছায় যে মার্শাল ডাকতে হয়। নিশিকান্ত দুবে জানান, বিরোধী সদস্যরা বিশেষত আসাউদ্দিন ওয়েসিজি মনে করেন জম্মু কাশ্মীরের প্রতিনিধিত্ব মানা হচ্ছে না, তাদের কথা শোনা হচ্ছে না। তারা কাশ্মীরের নির্বাচিত সকল প্রতিনিধিকে বৈঠকে হাজির করতে বলেন। অবশেষে বিরোধীদের দাবি মতো স্পিকার এদিনের মতো বৈঠক মুলতবি করে দেন। কিন্তু মিরওয়াজের সামনেই এই সম্মানিত সদস্যরা হইহট্টগোল শুরু করে দেন, খারাপ ব্যবহার করেন এবং অসংসদীয় আচরণ করতে থাকেন, অভিযোগ দুবে। এদিকে তৃণমূল এমপি কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, আমরা বারবার দাবি জানাচ্ছিলাম যে বৈঠকটি আগামী 30-31 জানুয়ারি ডাকা হোক, কিন্তু আমাদের অনুরোধ উপরোধে কর্ণপাত করা হয়নি। সামনেই দিল্লির বিধানসভা নির্বাচন, তাই ওদের ওয়াকফ বিল সংশোধন নিয়ে এত তাড়াহুড়ো। তিনি আরও বলেন, গতকাল রাতে আমরা সকলকে যখন দিল্লি এসে পৌঁছাই, আচমকাই বৈঠকের আলোচ্যসূচি বদলে দেওয়া হয়, যদিও এর আগে আমাদের বলা হয়েছিল বৈঠকে আলোচনা হবে পর্যায়ক্রমে। কল্যাণের আরও অভিযোগ, বৈঠকে যা চলছিল তাকে এক কথায় অঘোষিত জরুরি অবস্থা বলা চলে। এসব রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত কারণ শিরে চলে এসেছে দিল্লির ভোটে। আমরা সব বুঝি, স্পিকার কারো কথাই শুনছিলেন না। এটা কি জমিদারি চলছে? ওরা বিরোধী সদস্যদের কোনো সম্মানই দিচ্ছে না। যৌথ সংসদীয় কমিটিকে একটি প্রহসনে পরিণত করা হয়েছে। আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ করবে। বৃহস্পতিবার এমনই জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেন। তিনি বলেছেন, জাতীয় নাগরিক ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সারা দেশে কাজ করছে। আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যে আনুষ্ঠানিকভাবে দল ঘোষণা করা হবে। বৃহস্পতিবার বিকেলে উত্তরের জেলা রংপুরের কারমাইকেল কলেজে কাউনিয়া ও পীরগাছায় শিক্ষার্থীদের সঙ্গে কথোপকথনের সময় সাংবাদিকদের এসব কথা বলার আখতার হোসেন। তিনি জানায়, এখনও রাজনৈতিক দলের নাম ঠিক হয়নি, তবে 100-র বেশি নামের প্রস্তাব এসেছে। সেই নামগুলি থেকে চূড়ান্ত নামকরণ করা হবে। সেই সঙ্গে এদিন ভোটের দিনক্ষণ নিয়ে বাংলাদেশের নির্বাচন কমিশন বড়সড় ঘোষণা করেছে। বাংলাদেশের নির্বাচন কমিশনার আব্দুর রহমানের মাসুদ বলছেন, বর্তমান নির্বাচন কমিশনের সম্পূর্ণ মনোযোগ জাতীয় সংসদ নির্বাচনের দিকে। 2025 সালের শেষ দিকে বা 2026 সালের শুরুতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। দেশের জনগণকে একটি গ্রহণযোগ্য ও সুষ্ঠু নির্বাচন উপহার দিতে আমরা নিরলস কাজ করে চলেছি। বৃহস্পতিবার পটুয়াখালী সিনিয়র জেলা নির্বাচন কার্যালয়ে আয়োজিত বিনিময় সভার নির্বাচন কমিশনার আব্দুর রহমানের মাসুদ এসব কথা বলেন। তার কথায়, আগামী জাতীয় সংসদ নির্বাচন নির্ধারিত সময়ের মধ্যেই অনুষ্ঠিত হবে এবং ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ করা হবে। তার প্রস্তুতি ও পরিকল্পনা চলছে। ফের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীকে আক্রমণ করলেন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। কয়েকদিন আগেই মঙ্গলবার সল্টলেকের এক হোটেলে বিশেষ সাংগঠনিক কর্মশালার আয়োজন করেছিল বিজেপি। সেখানে উপস্থিত ছিলেন না বিরোধী দলনেতা। শুভেন্দুকে নিয়ে সুকান্ত বলেন, কমফোর্ট ফিল করেন না বলে দলের সাংগঠনিক বৈঠকে শুভেন্দু আসে না। যদিও এ নিয়ে শুভেন্দু বলেছিলেন, সুকান্ত কেন এই মন্তব্য করেছিলেন তা তিনি নিজেই বলতে পারবেন, কিন্তু তিনি যেহেতু দলের কোনো সাংগঠনিক পদে নেই, তাছাড়া বিরোধী দলনেতা হওয়ায় সারা রাজ্য তাকে ঘুরে বেড়াতে হচ্ছে, তাই বৈঠকে উপস্থিত থাকতে পারেননি। রাজ্য বিজেপিতে কি বাড়ছে সুকান্ত মজুমদার ও শুভেন্দু অধিকারীর দূরত্ব? বিরোধী দলনেতা নিয়ে কুণাল ঘোষের প্রশংসার জবাবও দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি। ফের আক্রমণ করলেন শুভেন্দু অধিকারীকে। রাজ্য সম্পাদক কুণাল ঘোষ বলেছিলেন, রাজনীতির নবজাতক। কুণাল ঘোষের প্রশ্নের উত্তর দিতে গিয়ে সুকান্ত বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় কাজে শুভেন্দুর মতো ট্রেনিং নেওয়া বিপ্লব মিত্রকে তিনি এবার হারিয়েছেন। সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় যে স্কুল থেকে শুভেন্দু এসেছেন তা নিয়েও প্রশ্ন তুলছেন। সুকান্ত বলছেন যে তার নিজের বয়স 45 আর বিপ্লব মিত্র তত বছর রাজনীতিতে কাজ করেছেন। উনিও শুভেন্দুবাবুর মতো মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে ট্রেনিং নিয়েছেন। ওর জন্য মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, দেব নিজে এসেছেন প্রচারে, তারপরও যেতেননি। বিজেপির নবজাতকের যদি একটা পাওয়ার হয় তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্কুল নিয়ে প্রশ্ন ওঠে। কেন হঠাৎ শুভেন্দুর নাম টেনে আনলেন? শুধু বিপ্লব মিত্রর নামই বলতে পারতেন। দলের মধ্যে এই নিয়ে প্রশ্ন উঠছে।
দলে দুই মুখ সুকান্ত শুভেন্দু, সেখানে প্রকাশ্যে সভাপতি আক্রমণ করছে আরেক মুখকে। কেন দলের দুই শীর্ষ নেতার দ্বন্দ্ব প্রকাশ্যে তা নিয়ে উঠছে প্রশ্ন। বিশেষ সূত্রে জানা গিয়েছে দুই নেতা দ্বৈরথ্য নিয়ে কেন্দ্রীয় নেতৃত্বের দ্বারস্থ বিজেপির একাংশ। বাংলাদেশে হিন্দুদের নিরাপত্তা কার্যত তলানিতে। সাম্প্রতিক সময়ে একের পর এক হিন্দু নিখোঁজ হয়ে যাচ্ছে আর ফিরছে লাশ হয়ে। গত 14 জানুয়ারি সন্ধ্যায় বাংলাদেশের নরসিংদী জেলার বেলাব উপজেলার বেলাব মাটিয়ালপাড়া গ্রামের গৌরাঙ্গচন্দ্র মোদকের ছেলে অনয়চন্দ্র মোদক, বয়স 13 বছর, পড়াশোনার উপকরণ কিনতে বের হয়েছিল। তাকে অপহরণ করে 1 লক্ষ টাকা মুক্তিপণ আদায় করা হয়, কিন্তু টাকা দিলেও জীবিত অবস্থায় ফেরেনি ওই কিশোর। অপহরণের 5 দিন পর স্থানীয় গত সোমবার সকালে আরিয়াল খাঁ নদী থেকে তার লাশ উদ্ধার হয়। সেই ঘটনার জয়ের মিটতে না মিটতেই একের পর এক হিন্দু নিখোঁজ হয়ে যাওয়ার খবর আসছে বাংলাদেশ থেকে। যশোর জেলার অভয়নগর থানার বনগ্রাম থেকে চন্দ্রিমা মল্লিক নামের এই গৃহবধূ নিখোঁজ হয়ে গেছে বলে জানিয়েছেন বাংলাদেশের সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন পেজগুলি। পাশাপাশি বরিশাল লঞ্চ টার্মিনাল থেকে নিখোঁজ হয়ে গেছে জয় দেবনাথ নামে এক হিন্দু যুবক। আজ বৃহস্পতিবার পর্যন্ত তাদের কোনো হদিশ পাওয়া যায়নি। প্রতিবেদনে বলা হয়েছে বুধবার 22 জানুয়ারি সকাল 7টায় নিজ বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফিরে আসেনি চন্দ্রিমা মল্লিক। নিখোঁজ চন্দ্রিমা উপজেলার বনগ্রামের পলাশ মণ্ডলের স্ত্রী। পলাশ মণ্ডল বলেছেন, আত্মীয় স্বজনের বাড়িতে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও কোনো খোঁজ মেলেনি চন্দ্রিমার। স্ত্রীর সন্ধান পেতে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের মোবাইল নম্বরও শেয়ার করেছেন। পাশাপাশি পটুয়াখালীর গলাচিপার জয়দেবনাথ 20/1/2025 তারিখ বিকাল 4টার সময় বরিশাল লঞ্চ টার্মিনাল থেকে নিখোঁজ হয়ে গেছে, তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। এক্ষেত্রেও ফোন নাম্বার শেয়ার করেছেন পরিবারের লোকজন। থানায় নিখোঁজ ডায়েরিও করা হয়েছে, তবে আজ পর্যন্ত পুলিশ তাদের কোনো সন্ধান করতে পারেনি বলে জানা গেছে। এবার মালদহে ভলিবল টুর্নামেন্টে চলল গুলি। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিও, তা নিয়ে প্রবল শোরগোল। টুর্নামেন্টের উদ্বোধনে কেন গুলি, বন্দুকগুলি কাদের, এই প্রশ্ন উঠতেই মুখে কুলুপ ক্লাব কর্তৃপক্ষের। মালদহ জেলার মানিকচক ব্লকের নূরপুর অঞ্চলের নূরপুর টিপটপ ক্লাবের উদ্যোগে বৃহস্পতিবার রাতে ভলিবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। খেলা নিয়ে উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। টুর্নামেন্টের সূচনায় এদিন শূন্যে একাধিক গুলি চালানো হয়। মুহূর্তেই সেই ভিডিও ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। খেলাধুলোর মাঝে কেন গুলি, কার মদতে এ কাজ, ক্লাবের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলছেন সকলে। গোটা বিষয় নিয়ে মুখে কুলুপ এঁটেছে ক্লাব প্রশাসনের নজরে। বিষয়টি পড়তেই আগ্নেয়াস্ত্রগুলো হেফাজতে নিয়েছে মানিকচক থানার পুলিশ। উল্লেখ্য, গত কয়েকদিনে বারবার অশান্ত হয়েছে মালদহ। গুলি চলছে, 12 দিনের ব্যবধানে খুন হয়েছেন 2 তৃণমূল নেতা। এই পরিস্থিতিতে এভাবে আগ্নেয়াস্ত্র নিয়ে কার্যত দাপাদাপি নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে। পুলিশের তরফে জানানো হয়েছে, এই আগ্নেয়াস্ত্রগুলোর লাইসেন্স আছে কিনা, কার, কেনই বা খেলাধুলোর মাঝে এই বন্দুকবাজি তা খতিয়ে দেখা হচ্ছে। প্রয়োজনে কথা বলা হবে ক্লাব কর্তৃপক্ষের সঙ্গে।